রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞানের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো একটি স্পেশাল ক্লাস নিয়ে। আমাদের এই টিউটোরিয়ালে আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে জয়েন করেছেন বা ক্লাসগুলো করছেন, তা আপনাদের জন্যই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা চলছে ইনশাল্লাহ। সাধারণ জ্ঞানের এই ক্লাসগুলো এবং ইংরেজি, বাংলা, অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো যে কত ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অন্তত এটা ফিল করতে পারে। তো যা হোক, আজকে একটা ধামাকা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যে টপিকটা নিয়েছি খুবই ক্যাচি এবং এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। তো তার আগে আপনাদেরকে বলা হয় লাইভ ক্লাসটি যাতে শেয়ার করে দেয়, আর যারা যারা এতক্ষণে জয়েন করে ফেলেছেন তারা একটু জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন, আর শেয়ার করে অবশ্যই সংখ্যাটা লিখে দেন আপনি কয়টা শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কি খবর? আলহামদুলিল্লাহ। সাইদুল ভাই, অনেকদিন পর। স্যার আসলে অনেকদিন পর। ব্যস্ত ছিল, আলহামদুলিল্লাহ অনেকদিন পর। দীর্ঘ এক সপ্তাহ, সরি 1 মাস পর। এক মাস। যাই হোক, আজকে কিন্তু আলহামদুলিল্লাহ স্যার নিয়োগ করেছেন। স্যার সকাল থেকে গবেষণা করতেছেন। আরে ভাই, এত কি গবেষণা? না, আমি আজকে আমাদের প্রিয় ভাই বোনদেরকে একটা ফ্রি ক্লাস দিব, এটা সুপার হইতে হবে। এই জন্য স্যার সেই সকাল থেকে বেচারা গবেষণা করতে আছে। এমন কিছু প্রশ্ন আপনাদের জন্য আজকে রেখেছেন যেগুলো অতীতে বারবার এসেছে এবং সামনে আবার আসবে। কোথায়? 49তম বিসিএসে, 19তম নিবন্ধনে, প্রাইমারিতে, নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেডে, অথবা অন্যান্য সকল চাকরি পরীক্ষা থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব অবশ্যই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে কিন্তু তার খুবই ধামাকা একটি টপিক নিয়েছেন। আমরা কিন্তু এখন নাম বলবো না, একটু পরে বলবো। সো সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, এবং যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো। এবং আপনাদের প্রতি শুরুতেই কৃতজ্ঞতা পোষণ করছি। গত ক্লাসে আপনারা 1000 শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। এর আগের ক্লাসেও 1100 শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারকে যেহেতু অনেকদিন পরে পেয়েছি, আমরা আশা করব 1000 বেশি শেয়ার হবে এবং স্যার অনুপ্রাণিত হয়ে খুশি হয়ে আবার আপনাদেরকে ফ্রি ক্লাস উপহার দেবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব। অলরেডি প্রায় 200 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে লিখে দিব। দেখেন, একা পাখি মনে হয় যে মেনশন করছে, মানে 20 জনকে। অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। কমপক্ষে 5টা করে শেয়ার না করলে স্যার ক্লাস আর নেবেন? এই যে স্যার রাগ করছে, দেখছেন? আমাদের স্যাররা আসলে শেয়ার করেন। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আপনাদের শেয়ার, এটা হচ্ছে আমরা মনে করি এটা আমাদের উৎসাহ, আমাদেরকে ইন্সপায়ার করছে। এক্স্যাক্টলি। তো কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখতে হবে স্যার? ডান লিখতে হবে। ডান লিখলে আমরা কনফার্ম হবো যে আপনি শেয়ার করেছেন। স্যার আপনার মুখে নামগুলো শুনতে চাই। হ্যাঁ, তার সুন্দর না? এখানে আমাদের সরোয়ার ভট্টাচার্য শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া। আর আরিয়া ইসলাম লিখেছেন, মিয়াজি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকে, তারপর হচ্ছে বৃষ্টি আমাদেরকে দেখছেন অনেকেই। স্যার আপনার একটা ক্লাসে 26,000 কমেন্ট হয়েছিল, স্যার মনে পড়ে ওই ক্লাসের কথা? 26,000 কমেন্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ। স্যার ওই ক্লাসটাতে 2000 এর উপরে শুধু ইনস্টেল এটা শেয়ার ছিল, আর কমেন্ট ছিল যে 26,000। আমি কোথাও দেখি নাই, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে হাউ ক্যান পসিবল। এক্স্যাক্টলি, আসলে স্যার নিজেই অবাক হয়ে গেছিল যে আমার ক্লাসে এত শেয়ার, এত মানে কমেন্টস। সো আজকেও আমরা বিশ্বাস করি আজকে 30,000 কমেন্ট হবে যদি আপনারা সবাই মিলে ক্লাস করেন। এবং আজকে আমাদের লাইভে মিনিমাম 2000 স্টুডেন্ট থাকবে, আর 500 স্টুডেন্ট না আসলে তো আমরা লাইভ শুরুই করবো না। এবং আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ অলরেডি 300 হয়ে গেছে। স্যার মনে হয় খেয়াল করছে, তাই না? অলরেডি 300 কি হয়ে গেছে। 500 আসলে আমরা শুরু করে দিব, বাকি আস্তে আস্তে আশা করি আমরা এই ক্লাসে 1500 2000 পর্যন্ত লাইভে উঠে যাবে ইনশাআল্লাহ। দেরি করে যাবে না প্রিয় ভাই বোন। সবাই যারা শেয়ার করেছেন, আমি নামগুলো পরে শুনিয়ে দিচ্ছি, এবং 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 5 ডান। যারা 5 ডান লিখবে তাদের নামগুলো আমি এবং আমাদের যে সুন্দর লাল টুকটুকে পরীর মতো স্যার রয়েছে, সবগুলো নাম কিন্তু পরে শুনিয়ে দেওয়া হবে। মারুফা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। তানজিল ভাই শেয়ার করে দিয়েছেন, স্বর্ণা শেয়ার করে দিয়েছেন, মুকসিদ আলী ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। শেয়ার করে দিয়েছেন আমাদের আজমিরা খাতুন, শেয়ার করে দিয়েছেন আমাদের আহিয়া জান্নাত আমিনা আমাদের সাথে রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু অপূর্ণা আমাদের সাথে রয়েছেন, বগুড়ার ছোট্ট বন্ধু মোহাম্মদ রবেল হোসাইন আমাদের সাথে আরো রয়েছেন, মুরসালিন রহমান আমাদের সাথে রয়েছেন, খালেদ মাহমুদ ভাই শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। স্বর্ণা ভট্টাচার্য, হ্যাঁ আপনার অনেক ধন্যবাদ, গুড। মাহমুদ আক্তার শেয়ার করেছেন, জান্নাতুল, প্রিয় স্যারকে অনেকদিন পরে দেখলাম, প্রিয় স্যার লাল টুকটুকে স্যার, তাই না? গুড। রোহান স্যার, রেজওয়ান ভাই অনেক ধন্যবাদ, আপনি শেয়ার করে দিয়েছেন। জ্যোতি জান্নাত শেয়ার করে দিয়েছেন, শেয়ার করেছেন এবং আমি, আপনার নামটা তো অনেক জোস, এবং আমি অতঃপর তুমি, থ্যাংক ইউ সো মাচ ভাই। দ্রুত, দেরি করা যাবে না।
500 স্টুডেন্ট লাইভে আসলে আমরা ক্লাসে শুরু করে দেবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই কি হইতে হবে, শেয়ার হইতে হবে মিনিমাম 1000, মিনিমাম কি 1000। স্যারকে তো দেখাই যায় না, এখন থেকে দেখা যাবে। স্যারের আসলে ব্যস্ততা ছিল, এই জন্য স্যার আসলে এতদিন সময় দিতে পারেননি। আসলে স্যার তো সরকারি চাকরি করেন, ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এখন থেকে রেগুলার সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ট্রেনিং ছিল কয়েকটা দিন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দেরি করা যাবে না। মনিফা খানম থ্যাংক ইউ সো মাচ, রেজল ভাইকে অনেক ধন্যবাদ, মোশারফ ভাইকে অনেক ধন্যবাদ, আনোয়ারুল ইসলামকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্যারকে পেয়ে আমরা অনেক খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের প্রিয় স্যারকে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওকে, অনেক ধন্যবাদ। ফাতিমা ইসলামকে অনেক ধন্যবাদ, সুমাইয়া খানকে অনেক ধন্যবাদ, মনিফা খানম মনিকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। ওকে, গুদুলি বিকেলকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লেগেছেন। মির্জা মামুন ভাইয়া, উম্মে হাবিবা অনেক ধন্যবাদ। আমরা দেরি করবো না, দ্রুত এখনই ক্লাস শুরু করে দেবে ইনশাআল্লাহ। স্যার শুরু করে দেন, আমাদের ভাই বোনরা সবাই শেয়ার করে দিবে ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে দিবে। আপনারা ক্লাস দেখেন আর হচ্ছে শেয়ার করেন, ফাঁকে হচ্ছে আপনারা যে প্রশ্নগুলো পারেন সেগুলো কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের আমার যে টপিকটা এবং খুবই ক্যাচি টপিক, এখান থেকে প্রশ্ন আপনি পাবেন ইনশাল্লাহ, আপনি পাবেন। এটা বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, এই টপিক থেকে প্রশ্ন আসে না। কারো যদি সাহস থাকে একটু দেখান যে ভাইয়া আপনি তো বলছেন এখান থেকে তো প্রশ্ন হয় না, দেখি বলেন এমন কোন পরীক্ষা আছে যে এই টপিকটা থেকে প্রশ্ন হয় না? প্রশ্ন হবে, প্রশ্ন হবে। তা আমরা দেখাচ্ছি যে বিগত সালে এখান থেকে আসলে কি হয়েছে কিনা, নাকি আমি শুধু বানায়া বলছি যে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। দেখা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটা পরীক্ষা এসেছে দেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায়ের অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্টে 2024 সালের নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। সেটা কি, উপকূলীয় জেলার সংখ্যা কত? অর্থাৎ সমুদ্র উপকূলে বা উপকূলীয় জেলা হিসাবে বিবেচিত হয় কয়টি? এই প্রশ্নটা এসেছে। প্রায় দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা হয়। উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ বন্যা হয়, ঠিক আছে, ঘূর্ণিঝড় হয় ইত্যাদি ইত্যাদি। তবে ঘূর্ণিঝড়ের পরিমাণটা একটু বেশি। তো আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছেন, থ্যাংক ইউ সো মাচ। তাইলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? উপকূলীয় জেলার সংখ্যা কত? সেটা হচ্ছে যারা যারা 19টি দিয়েছেন, 19টি, তাদের সবাইকে ধন্যবাদ। উপকূলীয় জেলার সংখ্যা হচ্ছে 19টি। যারা যারা পেরেছেন তারা লিখবেন যে ইয়েস, জাস্ট ইয়েস লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় যে 20টি, 20টি কি মনে রাখতে হবে? 20টি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর জেলা। তাহলে বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? বাংলাদেশের বৃহত্তর জেলা হচ্ছে টোটাল 20টি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় 19টি জেলা ছিল বাংলাদেশে। টোটাল বাংলাদেশের 4টা বিভাগ আর জেলা ছিল 19টি। এর 7 বছর পর অর্থাৎ 1978 সালে জামালপুরকে জেলা হিসেবে ঘোষণা করে টোটাল 20টা জেলায় রূপান্তর করা হয়। এই 20টা জেলাকে পরবর্তীতে 64 জেলায় রূপান্তর করা হয়। এই যে 20টা থেকে 64 হয়েছে, যার কারণে 20টি জেলাকে বলা হয়ে থাকে যে বাংলাদেশের বৃহত্তর জেলা, ঠিক আছে। আর বর্তমানে জেলার সংখ্যা কত? বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে 64টি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 19টি। তো যারা যারা পেরেছেন সবাইকে ধন্যবাদ। পরের প্রশ্নে আসি আমরা। দেখেন এখানে বলা হয়েছে বাংলাদেশের সিডর আগাথানে, আচ্ছা বাংলাদেশে সিডর আগাথানে কত সালে? সিডর এটা একটি সিংহলি শব্দ, এটা ভয়াবহ মানে ঘূর্ণিঝড়, যেটি উপকূলীয় অঞ্চল অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। এই প্রশ্নটা দেখেন 45তম বিসিএসও এসেছিল, আবার 44তম বিসিএসও এসেছিল এবং অনেকগুলো চাকরির পরীক্ষাতে এসেছিল। তো যারা যারা প্রশ্ন ব্যাংকটা সলভ করেছেন তারা অবশ্যই অ্যান্সার করতে পারবেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার সেটা হবে 2007 সালে সিডর। আর এই যে সিডর একটি সিংহলি শব্দ, মনে রাখবেন এটি হলো সিংহলি শব্দ। অর্থাৎ সিংহল কোন দেশে প্রাচীন নাম? সেটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে, এই যে শ্রীলঙ্কা। আর এই সিডর শব্দের অর্থ কি? পরীক্ষাতে আসে। এটার অর্থ কি বলেন তো, পারেন কিনা আপনারা? সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষাতে এসেছিল। তাইলে সিংহলি শব্দ এটাও আসছে, চোখ এটাও আসছে,
সিডর কত সালে হয়েছিল, এটাও কিন্তু পরীক্ষার মধ্যে এসেছে। তো সেজন্য এই বিষয়গুলো আপনারা যদি একবারে ব্যাকগ্রাউন্ড সহ পড়েন তাহলেই মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন যারা পারেন, আমি কিন্তু 5 সেকেন্ড সময় দিব, 5 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করে ফেলবেন। এখানে বলা আছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত? আচ্ছা, বার্ষিক যে বৃষ্টিপাত হয়, বাংলাদেশ তো প্রচণ্ড বৃষ্টি হয়, কিন্তু বাংলাদেশে ষড়ঋতু বলা হলেও বর্তমানে 2টা ঋতু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারাও জানেন যে মাত্র 2টা ঋতু আমাদের কাছে পরিচিত, গরমকাল, শীতকাল, তাই না? তো আর একটা বর্ষা, মাঝে মাঝে বর্ষা, তাও রেয়ার। তো বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এটা কত? এটা দেখি, অ্যান্সার করে দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। 290 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, নাকি 120 সেন্টিমিটার, নাকি 223 সেন্টিমিটার? এটা কি হবে, পারবেন? আচ্ছা, যারা যারা 223 সেন্টিমিটার দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। বাংলাদেশে এই যে বৃষ্টিপাতের পরিমাণ, এটা হচ্ছে বার্ষিক যে গড়, মানে বার্ষিক গড় বৃষ্টিপাত, এটা হচ্ছে 203 সেন্টিমিটার। আর যদি বলা হয় যে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মাউসিনরাম, মনে রাখবেন, আবার এটা মৌসিনরাও লেখা আছে, মাউসিনরাম। এই যে মাউসিনরাম, এটা হচ্ছে মেঘালয় হচ্ছে ভারতের একটি রাজ্য। আর এই যে মাউসিনরাম অথবা মৌসিনরাম, এটা হলো একটা গ্রামের নাম। আচ্ছা, মৌসিনরামে ওখানে লেখা যেহেতু মৌসিনরাম। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের এখানে। তাইলে এটা হচ্ছে মৌসিনরাম, এটা কোথায়? এটা হচ্ছে মেঘালয় রাজ্যে। তাহলে এই মেঘালয় রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান কোনটি? সেটা হচ্ছে মৌসিনরাম। আর যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, তাহলে সেটা হয় শ্রীমঙ্গল। তাহলে শ্রীমঙ্গল, এটাও যেমন সঠিক, আবার আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে লাল খাল। ঠিক আছে, সিলেটের এই যে লাল খাল, এটা হচ্ছে সিলেটের লাল খাল, এখানেও বেশি বৃষ্টিপাত হয়। আর এই যে শ্রীমঙ্গল, এটা হচ্ছে মৌলভীবাজার, এটা সিলেট বিভাগে একটি জেলা। তাহলে শ্রীমঙ্গলে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, অপশনের মধ্যে শ্রীমঙ্গল নেই, তাইলে কি হবে? সেটা হচ্ছে লাল খাল হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই লাল খালে হয়, এটা সিলেটে অবস্থিত। তাইলে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? এটা কতবার আসছে জানেন? কতবার আসছে? 12তম বেসরকারি নিবন্ধন, ঠিক আছে, আরো অনেক পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। আচ্ছা, তাইলে বুঝতে পেরেছেন? যারা যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছে ডান লিখবেন, হ্যাঁ, বা আলহামদুলিল্লাহ লিখবেন। এবার আসেন পরের প্রশ্নে আসি আমরা। এখানে বলা আছে, দেখেন পরের প্রশ্নটা, বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? একটু আগে আমি বলেছি, যারা যারা ক্লাসটিতে মনোযোগ করেছেন তারা আশা করি যে অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন, সিলেটের লালখানে, মৌলভীবাজারের মাধবকুণ্ডে, নাকি নাটোরের লালপুরে, নাকি রাজশাহীর তানোরে? তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গাতে? ক, খ, গ শুধু লিখে দেন, দ্রুত কমেন্টস করতে হবে, দ্রুত। আজকে অনেকগুলো প্রশ্ন আমি পড়াবো। তাহলে থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন, আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে। তারপর দেখি আমি কিছু কমেন্টস পড়ি। এখানে কমেন্টস করেছেন আমাদের সাইফুল ইসলাম, তারপর হচ্ছে শিমু আক্তার সঠিক হয়েছে, আরাফাত সানি সঠিক হয়েছে। আপনারা শেয়ার দিয়ে দেন প্লিজ, ক্লাসটা শেয়ার দিয়ে দেন, যত বেশি শেয়ার হবে তত বেশি ক্লাসটা ইনফরমেটিভ হবে। থ্যাংক ইউ সো মাচ। আসেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার যারা সিলেটের লাল খানে দিয়েছেন, মূলত হচ্ছে
বৃষ্টিপাত হচ্ছে লাল খানে বা লাল খালে, অনেক জায়গায় কিন্তু খান নাই, ওখানে লেখা আছে লাল খাল। তো খাল মানে কি? খাল মানে হচ্ছে এখানে বৃষ্টি থাকবে, এখানে পানি থাকবে ইত্যাদি। তার মানে সঠিক অ্যান্সার এটা সিলেটের লালখানে। যারা যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরের প্রশ্নে আসেন। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে অ্যাডমিশন টেস্টে। দেখা যায় এই প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টেও আসে, আবার চাকরির পরীক্ষাতেও আসে। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? ঠিক আছে, তাইলে একটু আগে আমরা জায়গার নাম শিখেছি, এখন দেখেন ম্যাপ, এই মানচিত্র থেকে প্রশ্ন করে বসছে। এখন মানচিত্র না বুঝলে সাধারণ জ্ঞান আসলে মনে রাখা যায় না। ঠিক আছে, তাহলে কোন অঞ্চলে? দক্ষিণ পশ্চিমে, উত্তর পূর্বে, নাকি উত্তর পশ্চিমে, নাকি পূর্ব দক্ষিণে? এটা একটু চিন্তা করতে হবে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, তো তাহলে বৃষ্টিপাতটা কোন দিকে বেশি হয়? তাহলে এটা হয় আমাদের পূর্ব উত্তরে বা উত্তর পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব কোথায় আছে বলেন? উত্তর পূর্ব হচ্ছে খ। যারা যারা পারেননি তারা খ লেখেন, মানে উত্তর পূর্ব, জাস্ট খ লেখেন আপনি। ঠিক আছে, কমেন্টস করেন। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্নে আসি আমরা। এই টপিক থেকে আমি চেষ্টা করব যে যাতে আজকের এই টপিক থেকে আপনার মিনিমাম 5টা কোশ্চেন আসে, আমি চেষ্টা করব, ওইভাবে আমি ডিজাইন করেছি, সাথে থাকেন। বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন স্থানে? আচ্ছা, এটা কি লালখান, লালপুর, শ্রীমঙ্গল, না কোনোটিই নয়? একটু আগে আমি বলেছিলাম লালখান অথবা লাল খাল, এখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, কিন্তু এখানে বলছে কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, তার মানে এটা কাটা। তাহলে লালপুর, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল হবে না, কারণ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃষ্টিপাত বেশি হয়। আর কোনোটি নয়, এটা তো আসলে হবে না। এখানে আসলে সঠিক অ্যান্সার দেয়া আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? যারা যারা সঠিক অ্যান্সার খ দিয়েছে, মানে আপনারটাই সঠিক হয়েছে। ঠিক আছে, হয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে বলেন আলহামদুলিল্লাহ 6। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 6, মানে আপনি কমপ্লিট করতে পেরেছেন, আপনার কমপ্লিট হয়েছে। ওকে, আসেন, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নে আসি আমরা। এখানে বলা হয়েছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এগুলো মুখস্থর বিষয় এবং পত্রপত্রিকার বিষয়। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা যদি বলা হয়, এতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশ্নটা এসেছে। এটা কিন্তু অনেকে যেটা ভুল করবে সেটা হচ্ছে 203 দিয়ে চলে আসবে। কারণ কি? ওই যে মুখস্থ করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বা বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত, এ 203 দেখেই বাস অ্যান্সার করে দিয়ে আসে। কিন্তু এখানে বলেছে গড় তাপমাত্রা কত, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 26.01। ঠিক আছে, সেলসিয়াস 26.01 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে বাংলাদেশের বার্ষিক তাপমাত্রা। এখানে আপনাকে বৃষ্টিপাতের কথা কিন্তু বলেনি, তাপমাত্রার কথা বলেছে। গড়ে 2014 সালে বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ হয়েছিল 41 ডিগ্রি। কথা বুঝতে পেরেছেন? এটা কত সালে? 2014 সালে। 2014 সালে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল বাংলাদেশে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? বিশ্বের উষ্ণতম, সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি? মনে রাখবেন যে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান যেটি, সেটা হচ্ছে ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি, এই যে ডেথ ভ্যালি, এটা কোথায়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা রাজ্য আছে, সবচেয়ে বেশি জনসংখ্যা, সেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই সেই ক্যালিফোর্নিয়া রাজ্য ইউএসএর, এখানে একটা মরুভূমি আছে, ওই মরুভূমির একটা অংশ, সেটা হচ্ছে ডেথ ভ্যালি, সবচেয়ে বেশি তাপমাত্রা। ঠিক আছে, সবচেয়ে বেশি উষ্ণতম স্থান। তাইলে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে কোন দেশ উষ্ণতার দিক থেকে শীর্ষ, তাহলে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে যদি বলা হয় শীতলতম,
দেশ সবচেয়ে বেশি কোনটি? তখন হবে রাশিয়া। শীতলতম দেশ ব্লাডি ভুস্টক একটা জায়গা আছে, প্রচুর পরিমাণ ঠান্ডা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান সেটা হচ্ছে ডেথ ভ্যালি, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাংলাদেশের গড় তাপমাত্রা কত? গড় তাপমাত্রা হলো 26.01 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন, তাইলে এটা যারা যারা পেরেছেন সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নে আসেন। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? আমি চাই যে এখানে যে 8-9 স্টুডেন্ট আছেন সবাই এই অ্যান্সারটা করবেন প্লিজ। আমার একটা রিকোয়েস্ট, আপনারা সবাই এই অ্যান্সারটা করবেন। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? কারণ একটু আগে আমি বলেছি কিন্তু এটা কতভাবে দেখেন এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। 36তম বিসিএসে আসছে, বাংলাদেশের নির্বাচন কমিশন অফিসের যে সহায়ক নিয়োগ পরীক্ষা 2023 সালে এখানেও এই প্রশ্নটা আসছে, আরও অনেকগুলো পরীক্ষাতে আসছে এবং আবারও আসবে। তাইলে উষ্ণতম স্থানের নাম পুটিয়া রাজশাহী না, তাহলে আমি রাজশাহীর পুটিয়া এরকম কোনো আমি কথা বলি নাই। নাচল চাপাই নবাবগঞ্জ নো, এটাও না। তাহলে কি লালপুর নাটোর? ইয়েস, লালপুর শব্দটা আমরা পেয়েছিলাম, আর লাল খান বা লাল খাল পেয়েছিলাম আমরা সিলেটে। তাহলে নাটোরের এই লালপুরে বাংলাদেশের এই উষ্ণতম স্থানটি। তাহলে কারা কারা পেরেছেন? কারা কারা পেরেছেন? জাস্ট আই অথবা আমি এতটুকু লিখবেন যদি আপনারটা হয়ে থাকে, কারণ আপনি অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য। ঠিক আছে, আচ্ছা, বিজয় দাস, জাহানুর রহমান সঠিক অ্যান্সার হয়েছে, মিষ্টি হয়েছে, মামুন অ্যান্সার হয়েছে সঠিক, তারপর হচ্ছে মহসিনা কেয়া সঠিক অ্যান্সার হয়েছে, অনেকের সঠিক অ্যান্সার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর সাইয়েদ, প্লিজ আপনারা কি ক্লাসটা কি শেয়ার দিয়েছেন কি না? যারা যারা নতুন এখন জয়েন করেছেন ক্লাসটা প্লিজ একটা শেয়ার দিয়ে ফেলেন, তাইলে অন্য কেউ দেখতে পাচ্ছে। আচ্ছা, যারা যারা পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যে সঠিক অ্যান্সার হচ্ছে এটা এই নাটোরের লালপুরে। নাটোর একটা জেলা রাজশাহী বিভাগের। আচ্ছা, পরের প্রশ্নে আসেন। এখানে বলেছে বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস, এটা দেখেন কত পরীক্ষা এসেছে। খাদ্য অধিদপ্তরের পরিদর্শকে আসছে, উপজেলা থানা শিক্ষা অফিসার পদে আসছে। যারা বিভিন্ন গ্রেডের চাকরিগুলোতে অংশগ্রহণ করতে চান এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে শিখেন, ডিটেলসটা ব্যাখ্যা সহ। বাংলাদেশের শীতলতম মাস যদি বলা হয়, যেহেতু বাংলাদেশ কোন অবস্থানে আছে বলেন তো? ধরেন এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী। আচ্ছা, আমি আর একটু ছোট করি, এটা হচ্ছে আমাদের কোথায় আছে? আচ্ছা, বাংলাদেশের অবস্থানটা কোথায়? তাহলে আমরা আগে বলেছিলাম মানচিত্রের উপরের দিকটা হয় সবসময় কি উত্তর, আর নিচের দিকটা হয় সবসময় দক্ষিণ, আর ডান দিকটা হয় মানচিত্রের পূর্ব দিক, আর বাম দিক কি হয়? বাম দিক সবসময় হয় পশ্চিম দিক। এভাবে হচ্ছে আপনি যে কোনো মানচিত্র, বাংলাদেশ হোক আন্তর্জাতিক হোক, দিক নির্ণয়টা এভাবে করবেন। যেহেতু বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। ঠিক আছে, বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে উত্তর গোলার্ধে। তো উত্তর গোলার্ধের বিপরীত অবস্থানে থাকে হলো দক্ষিণ গোলার্ধে। এই দক্ষিণ গোলার্ধে যেই মাসটা শীত, আর উত্তর গোলার্ধে ওই মাসটাতে থাকবে হচ্ছে উষ্ণতম। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে বেশি গরম, তাইলে উষ্ণতম, আর এটা হচ্ছে শীতলতম। আবার দক্ষিণ গোলার্ধে যে মাসটা থাকবে উষ্ণতম, উত্তর গোলার্ধে থাকবে সেটা শীতলতম। ঠিক আছে, এই পার্থক্যটা যদি আপনি বুঝেন তাহলে আশা করি যে আপনি এখান থেকে 1 নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, উত্তর গোলার্ধের শীতলতম মাস যেটা, সেটা কিন্তু জানুয়ারি। আপনারা যারা কাগজ কলম নিয়ে বসেছেন প্লিজ এই চিত্রটা এঁকে ফেলেন। তাহলে জানুয়ারি মাস হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম মাস। আর যদি বলা হয় উষ্ণতম মাস কোনটি উত্তর গোলার্ধে, তাহলে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। দেখবেন এপ্রিলে প্রচণ্ড গরম পড়ে, এই এপ্রিল মাস। এটা হচ্ছে উত্তর গোলার্ধের হিসাব। এবার আসেন দক্ষিণ গোলার্ধ। যদি বলা হয় দক্ষিণ গোলার্ধের বিপরীত কোনটা হবে, তাহলে জানুয়ারিটা চলে আসবে এখানে। দক্ষিণ গোলার্ধের আচ্ছা উষ্ণতম, শীতের বিপরীত হচ্ছে উষ্ণ,
তাহলে বরাবর চলে আসবে আপনার হিসাবটা, যে এখানে যদি শীতল হয় সেম মাসে এই উষ্ণতম হচ্ছে এখানে, তাহলে এই জানুয়ারি মাসটা হচ্ছে উষ্ণতম মাস। কোথায়? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। আর শীতকাল কোনটাতে? শীতকাল হচ্ছে এপ্রিল মাসে, এটা দক্ষিণ গোলার্ধে। সরি, এই যে এপ্রিল মাসে এই দক্ষিণ গোলার্ধে, মনে রাখবেন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি শীত পড়ে। কোন মাসে? সেটা এপ্রিল মাসে। আর গরম পড়ে কোন মাসে? জানুয়ারি মাসে। আর এইটার বিপরীতটা যেটা, সেটা হচ্ছে আমাদের এশিয়া এবং ইউরোপের মধ্যে। যেহেতু আমাদের বাংলাদেশ এবং এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ এটা কিন্তু বিশ্বের উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, পৃথিবীর মানচিত্রে দেখবেন উত্তর গোলার্ধেই আমরা আছি। একবার প্রশ্ন আসছিল পরীক্ষায় যে দক্ষিণ এশিয়া পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? অনেকেই ভুল অ্যান্সার করেছে, দক্ষিণ পেয়ে বললো যে এটা কোনো প্রশ্ন হলো, বাস দক্ষিণ দিয়ে আসছে। তাহলে প্রশ্নটা কি করেছে এটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, দৌড়াদৌড়ি করে হুটহাট করে অ্যান্সার করা মানে খুব উত্তেজিত যদি পরীক্ষার হলে হন, সবচেয়ে বেশি ভুল করে আসবেন। আর কান্না করতে হয়, কারণ পারা প্রশ্ন আপনি ভুল করে আসছেন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মাস। তাহলে বলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? বাংলাদেশের শীতলতম মাস কোনটি? যেহেতু বাংলাদেশ উত্তর গোলার্ধে, তার মানে শীতলতম মাস যেটা হবে আমরা কি পাই? জানুয়ারি। তাহলে জানুয়ারি যারা দিয়েছেন তাদের প্রত্যেকেরটাই হয়েছে। থ্যাংক ইউ, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। আর এটা যদি আপনার কাগজ কলম হাতে না থাকে প্লিজ স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা বললেন না যে ভাই ক্লাস তো রেকর্ড থাকবে পরে দেখে নিব, এই পরে এটা আমাদের ধর্মে নাই, অন্তত ইসলাম ধর্মের মধ্যে নেই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে আগামী দিন করব, এরকম কথা তোমরা বইলো না। এখন সুযোগ আছে, এখন করে ফেলতে হবে। ঠিক আছে, এখন করে ফেলেন, ওই পরেরটা পরে আর হয় না। যে প্রশ্নের অ্যান্সার আপনি প্রথমে দেন না, যে শেষে এসে দিব, শেষে আর সময় পাবেন না। এই জন্য যা করবেন ইনস্ট্যান্ট করার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় করবেন, আল্লাহর উপর ভরসা রেখে করবেন। আচ্ছা, তাহলে আপনারা যারা যারা ক্লাসটি করছেন সবাইকে ধন্যবাদ। জি, অনেকেই এখন মাত্র জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি বলেই ক্লাস নিচ্ছি। আমি আপনাদেরও সুস্থতা কামনা করছি, আমার এই ক্লাসগুলো যারা করছেন। থ্যাংক ইউ। আমরা আসি পরের প্রশ্নে আসি। এখানে কি বলেছে দেখেন, বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম কোনটি? আমাদের অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ যে ষড়ঋতু বা 6 ঋতুর দেশ, এই ঋতুগুলো সিরিয়ালে বলতে পারে না। আবার গ্রহের নাম যদি বলে যে ঠিক আছে 8টা গ্রহ আছে, বলেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এভাবে তো পারে না। তো সে শনি রবি সোম মঙ্গল ওইভাবে সিরিয়ালে বলছে ভাইয়া এভাবে হবে না, বলছে জি না। পরীক্ষাতে প্রশ্নটাই করে যে সৌরজগতের 3য় গ্রহের নাম কি, 4র্থ গ্রহের নাম কি, তখন আপনি শনি রবি সোম মঙ্গল কীভাবে বের করবেন বলেন? এই জন্য যেভাবে গ্রহগুলো আছে সিকোয়েন্সটা মেনটেন করে পড়তে হবে। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এই সিরিয়ালি আপনাকে মুখস্থ করতে হবে, ওই শনি রবি সব এভাবে না। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কারা পারবেন? যারা এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রাইমারি স্কুলে পড়ান অথবা হাই স্কুলে পড়ান, তারা এগুলো পারবেন। কিন্তু ওই যে যারা একবার বেশি পারেন তারা আবার এগুলো পারে না, তারা ভাবে যে এগুলা কি আসে নাকি পরীক্ষা, আল্লাহ, কিন্তু এটাই আসে। তাহলে গ্রীষ্ম বর্ষা বসন্ত হেমন্ত শীত এটা কখনো হবে না, সিকোয়েন্স মিলতেছে না। বর্ষা শরৎ বর্ষা এটা হবে না। ঠিক আছে, তাহলে ঋতু তো গ্রীষ্ম দিয়ে শুরু হয়, ঠিক আছে, গ্রীষ্ম ঠিক ছিল, তারপর হচ্ছে বর্ষা ঠিক ছিল, কিন্তু বসন্ত এখানে আইসা এটা ঠিক ছিল না। তার মানে 2টা ঠিক আছে, একটা ঠিক নাই। আর এখানে বর্ষা যেহেতু আছে তার মানে এটা ঠিক নাই, তার মানে এটা পুরোটাই ভুল। শরৎ দিয়ে আমাদের কখনো ঋতু শুরু হয় না, তার মানে এটা ভুল। বাকি থাকে একটা, দেখি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। আবার এটাও মুখস্থ কইরেন প্লিজ, এটাও মুখস্থ কইরেন। এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয়? বৈশাখ জ্যৈষ্ঠ, মনে রাখবেন এটা হচ্ছে বৈশাখ, তারপর হচ্ছে জ্যৈষ্ঠ।
বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তারপর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এভাবে হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, তাইলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল, স্প্রিং। ঠিক আছে, তাহলে এইটা আপনারা মনে রাখবেন এই সিরিয়ালটা, কারণ এখান থেকেও আপনাকে প্রশ্ন করবে যে দেখি বাঙালি হিসেবে আপনি আমাদের ঋতুর নামগুলো পারেন কিনা। অনেককে জিজ্ঞেস করে দেখি সিরিয়ালে ঋতুর নামগুলো বলেন তো ভাইবাতে। ঠিক আছে, অনেকে পারে না, প্রথম প্রশ্নে বাদ। এখন আপনি কঠিন প্রশ্ন মুখস্থ করে আসেন কিন্তু সহজ প্রশ্নই পারতেছেন না, এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটা গুরুত্ব দিয়ে পড়বেন। ওকে ফাইন, তাইলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। যারা অ্যান্সার করেছেন ঘ তাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ লেখেন, কারণ আপনি পেরেছেন, আলহামদুলিল্লাহ লেখেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন এখানে বলেছে কার্তিক অগ্রহায়ণ এই মাস নিয়ে দেশকাল। এই তো দেখছেন কিনা প্রশ্ন কোথায় আসছে? এই যে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এই যে ইমারত পরিদর্শকে আসছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে এই প্রশ্নে এসেছে। বলেন কার্তিক অগ্রহায়ণ হিসাব করেন, বলেন এটা কোনটা হবে? কে অ্যান্সারটা করতে পারবেন? কার্তিক অগ্রহায়ণ। এখন আপনাকে তো সিরিয়ালি মনে রাখতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, তাহলে কততম মাসে গিয়ে পড়ছে, ঋতুতে পড়ছে। ঠিক আছে, আমরা আবার একটু দেখে আসি। দেখেন এভাবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, তাহলে দেখেন তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। প্রশ্ন তো এটাই ছিল নাকি? কার্তিক অগ্রহায়ণ কি বলেছিল যে কার্তিক অগ্রহায়ণ এই মাস নিয়ে কোন কাল গঠিত হয়? তাহলে বলেন এটা কোনটা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে এই হেমন্তকাল। হেমন্তকাল, এই প্রশ্নগুলো কত যে গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা যারা পেরেছেন থ্যাংক ইউ, তার মানে আপনার বেসমেন্ট ঠিক আছে। এবার আসেন আপনাদের কিছু ইংরেজি পড়াই, সাধারণ জ্ঞানী। এখানে বলা হয়েছে কাল বৈশাখীর ইংরেজি শব্দ কোনটি? দেখেন এটা প্রাথমিক সহকারী শিক্ষকে 2022 সালে কিন্তু এটা এসেছে প্রথম পর্যায়ে। তাহলে কাল বৈশাখীর ইংরেজি কোনটা হবে? ডার্ক ওয়েস্টার্লিজ নাকি ওয়েস্ট ওয়েস্টার্লিজ নাকি নর্থ ওয়েস্টার্লিজ নাকি ব্ল্যাক ওয়েস্টার্লিজ, কোনটা হবে? ডার্ক ওয়েস্টার্লিজ মানে হচ্ছে কৃষ্ণ পশ্চিমাঞ্চল না, ওয়েস্ট ওয়েস্টার্লিজ মানে হচ্ছে পশ্চিম পশ্চিমাঞ্চল নো। মনে রাখতে হবে কাল বৈশাখীর যে ঝড়, কাল বৈশাখীর একটা ঝড় হয় বাংলাদেশে। ঠিক আছে, এই ঝড়টা কোন দিক থেকে আসে? উত্তর দিক থেকে। ঠিক আছে, উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে এই কাল বৈশাখীর ঝড় হয়, ঝড় আসে বা ঝড় হয়। ঠিক আছে, তাহলে দেখেন কোনটা মিলে উত্তর কোনটাতে আছে, দেখেন ওটা এখানে সঠিক অ্যান্সার। তাহলে উত্তর মানে হচ্ছে নর্থ, তার মানে এই সঠিক অ্যান্সার কোনটা হবে? নর্থ ওয়েস্টার্লিজ। এটার বাংলা অর্থে হচ্ছে কাল বৈশাখী। কথা বুঝতে পেরেছেন? এটা লেখা রাখেন, এটা লেখা রাখেন, ভুলে যাবেন, পরীক্ষাতে এগুলি আসে। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। এখানে বলা হয়েছে বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কোন দিক থেকে আসে? বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কোন দিক থেকে আসে? একটু আগে আমি বলেছি উত্তর পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব। দেখি অ্যান্সার করেন আপনারা। এটা অ্যান্সার আমি বলে দেব না, এটা আপনারাই করবেন অ্যান্সারটা। আমাদের আসপিয়া আক্তার অ্যান্সার করেছেন, সাজেদা অ্যান্সার করেছেন, শাওন ভাইয়া অ্যান্সার করেছেন, সিদ্ধাতুল মুনতাহা অ্যান্সার করেছেন, রাজু আহমেদ অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের সাথী আপু অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে ইয়াসমিন তানজিলা ইয়াসমিন, রফিকুল ভাইয়া অ্যান্সার করেছেন, তারপরে সুমাইয়া আক্তার অ্যান্সার হয়েছে সঠিক, তারপরে হচ্ছে মিনারুল ইসলাম, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে, আলাউদ্দিন ভাইয়া আপনারটা সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নটা দেখেন সঠিক অ্যান্সার আমি একটু আগে বলেছি কালবৈশাখীর ঝড় এটা উত্তর থেকে আসে, উত্তর পশ্চিম দিক থেকে আসে। তার মানে হচ্ছে উত্তর পশ্চিম যাদেরটা হয়েছে
মানে যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। থ্যাংক ইউ। পরের প্রশ্নে আসি আমরা। আচ্ছা, বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? ঠিক আছে, স্বতন্ত্র ঋতু, একা, লনলি। তাহলে বলেন বাংলাদেশে একটা ইউনিক ঋতু আছে, এটা কি গ্রীষ্ম, না বর্ষা, শরৎ, নাকি শীত? স্বতন্ত্র ঋতু বলা হয় বাংলাদেশের কোন ঋতুকে? সেটা হবে এই যে মনসুন। এটা হচ্ছে বাংলাদেশের স্বতন্ত্র ঋতু হিসাবে পরিচিত, এটাও পরীক্ষাতে এসেছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন দেখেন, বাংলাদেশের সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007-এ বাংলাদেশ সর্বশেষ বন্যা হয়েছিল। তো কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? কোন সালের বন্যা সবচেয়ে বেশি প্লাবিত হয়? মনে রাখবেন 1974 সালে স্বাধীনতার পরে বাংলাদেশে যখন প্লাবিত হয় তখন বাংলাদেশের যে অঞ্চলটা তলিয়ে যায়, কত অঞ্চল তলিয়ে যায়, কত পার্সেন্ট? 36%, এই 1974 সালে। আর 1988 সালে তলিয়ে গিয়েছিল বাংলাদেশে 61%। 61% বাংলাদেশ পানির নিচে ছিল। আর 1998 সালে 68% বাংলাদেশ পানির নিচে ছিল, তলিয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে 2007 সালে বাংলাদেশে প্রায় 38% অঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছিল। তাইলে বলেন এখানে আসলে সর্বোচ্চ কোনটা? সঠিক অ্যান্সার আপনারা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। বাংলাদেশে বন্যার রেকর্ড যেটা সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছিল 1998 সালে। ঠিক আছে, আমার একটু মনে আছে, আমি অনেক ছোট ছিলাম। এই 1998 সালে ভয়াবহ বন্যা হয়েছিল বাংলাদেশে। এত পরিমাণ পানির স্রোত, কত মানুষ যে মারা গিয়েছে এই বন্যায়। ঠিক আছে, তাহলে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যাটা হয়েছিল 1998 সালে। আর যদি বলা হয় ভয়াবহ বন্যা মোট কয়টি, তাহলে মনে রাখবেন বাংলাদেশে ভয়াবহ বন্যা হয় মোট, এই যে এখানে চারটি। কোন চারটি? এই চারটি হচ্ছে 1974, 1988, 1998, 2007। এই 4 বছর, মানে এই 4টা সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নটা দেখেন 40তম বিসিএসে কিন্তু আসছিল এবং অনেকগুলো পরীক্ষা আসছে, আবারও আসবে। এই মানে বন্যা থেকে আপনার একটা প্রশ্ন থাকবে, আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো এগুলো হলো অরাজনৈতিক প্রশ্ন, এখান থেকে আপনার প্রশ্ন আসবেই। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে আসি। এখানে বলা হয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? হঠাৎ করে বন্যা হয় কোথায়? আকস্মিক মানে হঠাৎ বন্যা হয় কোথায়? দক্ষিণ পশ্চিমাঞ্চলে, নাকি পশ্চিমাঞ্চলে, নাকি উত্তর পশ্চিমাঞ্চলে, নাকি উত্তর পূর্বাঞ্চলে? একটু কল্পনা করেন তো, কোন অঞ্চলে হঠাৎ করে বন্যা হয় বাংলাদেশে? এটা অবশ্যই উত্তর দিকে, কিন্তু উত্তর তো এখানে আরেকটা আছে উত্তরের সাথে, তার মানে উত্তর পূর্বাঞ্চলে। ঠিক আছে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট অঞ্চলটাতে হঠাৎ করে বন্যা হয়, ভারত পানি ছেড়ে দেয়। কারণ এই সিলেট অঞ্চলে একটা বাঁধ, মানে একটা নদী আছে, বরাক নদী। এই যে ভারতের অংশ বরাক নদী, এই বরাক নদীর উপর একটা বাঁধ দেয়া হয়েছে, এটাকে বলা হয় টিপাইমুখ বাঁধ। এই যে টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়েছিল 2010 সালে। এই টিপাইমুখ বাঁধটা কোথায়? এটা ভারতে। ঠিক আছে, তোমার এই টিপাইমুখ যে বাঁধ, এই টিপাইমুখ বাঁধটা বাংলাদেশ থেকে 100 কিলোমিটার দূরে। ঠিক আছে, তার মানে বাংলাদেশ থেকে 100 কিলোমিটার দূরে টিপাইমুখ বাঁধ। আর এই টিপাইমুখ বাঁধটি, এটা হচ্ছে কোন নদীর উপরে? ভারত দিয়েছে বরাক নদীর উপরে। মাঝে মাঝে দেখা যায় টিপাইমুখ বাঁধ খুলে দিলে হঠাৎ করে সিলেট অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। ঠিক আছে,
তাহলে আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে যে টিপাই মুখ বাঁধ কোন নদীর উপরে? সরি, টিপাই মুখ বাঁধ এটা হচ্ছে বরাক নদীর উপরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে গঙ্গা নদীর উপরেও কিন্তু একটা বাঁধ দেওয়া হয়েছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত। আপনি বলেন গঙ্গা নদীর উপরে কি বাঁধ দেওয়া হয়েছে? ফারাক্কা বাঁধ। যদি বলা হয় গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী, এই নদীর উপরে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে, ফারাক্কা বাঁধ। তাহলে ফারাক্কা বাঁধ কোথায়? সেটা হচ্ছে গঙ্গা নদীর উপরে, এটাও ভারতে। আর বরাক নদীর উপরে কোন বাঁধ? সেটা হচ্ছে টিপাই মুখ বাঁধ। এই দুইটা বাঁধ বাংলাদেশের বিস্ফোরা বর্তমান সময়ের জন্য। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন? পরের প্রশ্নে আসি আমরা। দেখেন এখানে বলা হয়েছে বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি? মানে বাংলাদেশের সমুদ্র অঞ্চলে যে সমস্ত লোকজন আছে, হঠাৎ করে ওখানে কিন্তু বন্যা হয়, ওই বন্যার নামটা কি? বা কোন বন্যা হয়? নদীজ বন্যা, জলোচ্ছ্বাস জনিত বন্যা, নাকি বৃষ্টিজনিত বন্যা, নাকি আকস্মিক বন্যা? আকস্মিক বন্যা তো হবে না, কারণ সিলেট কিন্তু উপকূলীয় জেলা নয়। বৃষ্টিজনিত বন্যা না, বৃষ্টির পানি হঠাৎ করে নেমে যায়। তাহলে কোনটা? নদী বন্যা? নো, নদীজ হবে না। তার মানে বাকি থাকলে হচ্ছে জলোচ্ছ্বাস জনিত বন্যা। এই জলোচ্ছ্বাস হয় হঠাৎ করে, যার কারণে উপকূলীয় যে 19টি জেলা আছে প্লাবিত হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন আসি। এবার আসেন ব্যাকল্যান্ড বাঁধ বা বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বলেন। আমাদের সোহান চু অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মেঘ বালিকা অ্যান্সার করেছেন, জান্নাতুল হিমু অ্যান্সার করেছেন, জোনায়েদ অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার। তাসিন আপনারটা সঠিক হয়েছে। তারপরে মুশারফ না, এই যে জোহরা না, ঝর্ণা আপনারটা হয়নি। তারপর হচ্ছে মোশাররেফ, এবার সঠিক হয়েছে। তারপর হচ্ছে সাজিদা আক্তার, সঠিক হয়েছে। তার মানে বাকল্যান্ড বাঁধ যেই নদীর উপরে, সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে। এই বাকল্যান্ড বাঁধ এটা নির্মাণ করা হয়েছিল কত সালে? এটা নির্মাণ করা হয়েছিল 1864 সালে, ব্রিটিশরা 1864 সালে এটা নির্মাণ করা হয়। এটাকে বলা হয় ঢাকা রক্ষা বাঁধ। ঢাকা রক্ষা বাঁধ এই ব্রিটিশ আমলে এই ঢাকা রক্ষা বাঁধ নির্মাণ করা হয়, সেটা হচ্ছে বুড়িগঙ্গার তীরে। ঢাকা শহরে প্রচুর বন্যা হতো আগে, বন্যার পানিতে ঢাকা শহর তলিয়ে যেত। আজকে বুড়িগঙ্গা কোথায় যে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে 18 গেল। পরের প্রশ্ন আসি আমরা। দেখেন এখানে বলা হয়েছে বাংলাদেশের জিকে প্রকল্প একটি দেশ, এটা 44তম বিসিএস এর প্রশ্ন। আমি আবারও বলছি, বিসিএস এর প্রশ্নগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন, এই জন্য বিসিএস এর প্রশ্নগুলোকে অবহেলা নয়, বরং এগুলো ব্যাখ্যা সহ পড়াটা খুব জরুরি। আচ্ছা, জিকে আমরা একটু ইংরেজি করি, কারণ অনেকে তো মানে ইংরেজি শিখতে শিখতে এখন আর বাংলা ভুলে গেছে। জিকে মানে জেনারেল নলেজ না, ঠিক আছে? এই জিতে হচ্ছে গঙ্গা, মনে রাখবেন। জিতে হচ্ছে কি? গঙ্গা, গঙ্গা, এই গঙ্গা। আর এই যে কেতে কি? কেতে হচ্ছে গঙ্গা কপোতাক্ষ, কপোতাক্ষ, এই গঙ্গা কপোতাক্ষ। এটা হচ্ছে একটা প্রজেক্ট। এটার কাজ কি? জলবিদ্যুৎ না, নদী নিয়ন্ত্রণ না, জল পরিবহন না, সেচ প্রকল্প, ঠিক আছে? এটা হচ্ছে একটি সেচ প্রকল্প, এটি পরীক্ষাতে আসছিল। তাইলে গঙ্গা কপোতাক্ষ এটা হচ্ছে মানে বন্যা নিয়ন্ত্রণ বা সেচ প্রকল্প হিসেবে এটা কাজ করে থাকে। সেচ প্রকল্পটা কেন দরকার হয়? উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যায় জলোচ্ছ্বাসের সময় লবণাক্ত জল ঢুকে যায়, ফলে চাষবাস করা যাচ্ছে না। ওই অঞ্চল থেকে কৃত্রিম উপায়ে জলটাকে সরিয়ে ফেলে এবং প্রয়োজনে পানি দেওয়া হয়, ঠিক
ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় একটা সেচ প্রকল্প। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড়, যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি, মনে রাখবেন জিকে। তাহলে লিখেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প, সরি বৃহৎ না, এটা হচ্ছে প্রথম। বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প যেটি, এটার নাম হচ্ছে জিকে। আর যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় কোনটি, বড় সেচ প্রকল্প কোনটি, তাহলে সেটা হবে তিস্তা। সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। তাহলে আমরা কি দেখলাম, বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প যেটা, সেটা হচ্ছে গঙ্গা কপোতাক্ষ। আর বাংলাদেশের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। ঠিক আছে? এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা দিয়েছেন? ঘ। এই ঘ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। ডিএনডি বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল? এটাও দেখেন আপনাদের পরীক্ষাতে এসেছে, পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আসছে। তো ডিএনডি কি? ডিএনডি মূলত হচ্ছে এই যে ডিতে ঢাকা, এনতে নারায়ণগঞ্জ, ডি ফর ডেমরা, তার মানে বুঝতে পারছি এটা ঢাকা। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে ডিতে হচ্ছে ঢাকা, এনতে হচ্ছে নারায়ণগঞ্জ, আর ডিতে হচ্ছে ডেমরা, অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, এই অঞ্চলগুলোকে রক্ষার জন্য যে বাঁধ নির্মাণ করা হয়েছে, এটা মূলত হচ্ছে দেখা যায় যে ডেমরা এবং নারায়ণগঞ্জ এটা কোথায় পড়েছে? ঢাকাতে। তার মানে এইটার সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকা। কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছেন? এটার সঠিক হয়েছে, থ্যাংক ইউ। যে প্রান্ত সঠিক হয়েছে, তারপর হচ্ছে মাহিদুল সঠিক হয়েছে আপনারটা, তারপর আনোয়ার আপনারটা সঠিক হয়েছে, তারপর হচ্ছে ঝরাপাতা, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। হাফেজ ইমরান আপনারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুলতানা মিম, তাসনিয়া আক্তার নিহা, তারপরে হচ্ছে রনি মজুমদার, বাহ অনেকেই অ্যান্সার করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্নে আসেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করছি। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? একটু আগে আমি বলছিলাম বাংলাদেশের বৃহত্তম, একটা হচ্ছে প্রথম যেটি, সেটা তো হচ্ছে জিকে। ঠিক আছে, এটা মনে রাখবেন, প্রথম সেচ প্রকল্প এটা। আর বৃহত্তম জানি কোনটা বলছিলাম, বলেন বৃহত্তম, অ্যান্সার করে ফেলেন, আপনারা অ্যান্সার করবেন, আমি শুধু পড়ব। হ্যাঁ, ওমর ফারুক, শাহিন আলম, মাহফুজ, তারপর হচ্ছে রোবানা রিদি, তারপর হচ্ছে জিমি আক্তার, সিদ্দিকুর রহমান সাদিক, তারপরে হচ্ছে মাহবুবুর রহমান। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক দিন পর। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা, মানে বৃহত্তম যদি বলা হয়, তাহলে তিস্তা সেচ প্রকল্প। এই তিস্তা সেচ প্রকল্প এটা হচ্ছে সেচ কার্যের জন্য নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এবার আসেন জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? এটা অনেকবার পরীক্ষা আসছে আপনাদের, শুধু বিসিএস কেন, এটা তো সব পরীক্ষাতে আসে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে। তাহলে এটা সবাই পারে, এটা কমন। তাইলে লবণাক্ততা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা পদ্ধতিতে, মানে অনেকগুলো পদ্ধতি, এর মধ্যে একটা হচ্ছে পানি সেচের মাধ্যমে লবণাক্ততা কি করা হয়? হ্রাস করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। লবণাক্ত মাটিতে চাষ করা যায় না। আচ্ছা আসেন, বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব ক্যাচি প্রশ্ন। বাংলাদেশের কোন অঞ্চল মানে বেশি খরাপ্রবণ? উত্তর পূর্বাঞ্চল নাকি উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল নাকি দক্ষিণ পূর্ব অঞ্চল?
এই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে আপনি মানচিত্রের দিকে কল্পনা করবেন, অথবা আপনি কল্পনা করেন তো কোন অঞ্চলে সবচেয়ে বেশি খরা পড়ে বা উষ্ণ। একটু আগে আমি বলেছি না, হ্যাঁ উত্তর পূর্ব, না না, এটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল। উত্তর পশ্চিম অঞ্চলটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কারা কারা দিয়েছেন? হ্যাঁ খাতুন, আপনারটা হয় নাই। রিদি, আপনারটা হয় নাই। আপনারটা হয় না। খরা কিন্তু খরা বুঝি দক্ষিণ অঞ্চলে? না না, দক্ষিণ অঞ্চলে না। আব্দুল্লাহ, আপনারটা হয় নাই। হ্যাঁ এখানে মহিদুদ্দিন, আচ্ছা আপনার মনে হয় আগের প্রশ্নে অ্যান্সার করছেন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি খরা প্রবণ, মানে খরা হয়, উষ্ণ। পরের প্রশ্নে আসেন। এখানে বলা হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বজ্রপাত হয়? এই বজ্রপাত মানে ঠাডা। বাংলাদেশে কোন জেলাতে সবচেয়ে বেশি ঠাডা পড়ে বলেন? সবচেয়ে বেশি ঠাডা পড়ে কোথায়? রাজশাহীতে? বলো যে না 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 না, আমাদের এখানে না। পটুয়াখালীতে? না না না। কিন্তু আপনারা বলবেন যে স্যার আমাদের উপরে এই ঠাডা, আস্তাগফিরুল্লাহ, এটা যাতে না পড়ে, ঠিক আছে? তাহলে রাজশাহীতে এত বেশি না, পটুয়াখালীতে, সুনামগঞ্জে, হবিগঞ্জে। হ্যাঁ বাংলাদেশে যে অঞ্চলে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সে অঞ্চলটার নাম আমি একটু দেখতেছি। ফাতেমা আক্তার অ্যান্সার করেছে, আমাদের উম্মে বৃষ্টি অ্যান্সার করেছেন, বিজয়। আচ্ছা আপনারা মনে হয় আগের প্রশ্ন অ্যান্সার করছেন। হ্যাঁ মমতাজ আক্তার, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। মমতাজ আপু, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে এই যে সুনাম, এই সুনামগঞ্জে সবচেয়ে বেশি কি এই বজ্রপাত হয়। বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয় যে দেশটাতে, সেটা হচ্ছে ভুটান। ঠিক আছে, ভুটানে সবচেয়ে বেশি বজ্রপাত। তাহলে কোন দেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয়? সেটা হচ্ছে ভুটানে। এই কারণে এটাকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়। আর দ্বিতীয় বৃহত্তম বজ্রপাতকারী দেশ কোনটি, মানে কোন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঠাডা পড়ে? সেটা হচ্ছে আমাদের গর্বিত বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ ঠাডা পড়ে, আর কারণে অকারণে মানুষ মারা যায়। ঠিক আছে, আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুক। আচ্ছা পরের প্রশ্নে আসি আমরা। বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য? অনুমোদনযোগ্য অর্থাৎ আপনি খাইলে সমস্যা হবে না। মনে রাখবেন ডব্লিউটিও যদি বলা হয়, ডব্লিউটিও ওদের মতে যদি বলা হয়, সরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি বলা হয়, তাদের মতে হচ্ছে 0.01 mg। কিন্তু এখন যেহেতু এখানে উল্লেখ করে দেয় না, বলছে কি বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক হয়, বাংলাদেশে বলেছে। কিন্তু যখন বলা হয় পৃথিবীর, তখন হচ্ছে হু এর মতে 0.01 এই যে দেখা যায় এমজি পরিমাণ আর্সেনিক, এটা হচ্ছে শরীরের জন্য সহনীয়। কিন্তু বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো, যার কারণে সঠিক অ্যান্সার কিন্তু এটা 0.05 mg। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো যারা যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছেন, আর মূলত হচ্ছে আমাদের আজকে যে ক্লাসটা আমি নিয়েছি, অনেকগুলো প্রশ্ন আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি কিন্তু এই ক্লাসগুলো আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আপনারা থাকবেন। আর একটা ঘোষণা আমি একটু আগে দিয়ে ফেলি। সেই ঘোষণাটা হচ্ছে আপনারা অনেকেই সাইদুল স্যারের কাছে এবং কি আমাকেও দেখছি যে টেক্সট করেন যে সাইদুল স্যার, যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে আমরা নিব কি না। ঠিক আছে, যে সোহেল স্যার আপনি যে সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছেন, আপনি আসলে নেবেন কি না, নাকি আমাদেরকে ভর্তি করায় আপনারা চলে যান। ঠিক আছে, তো আমি আপনাকে ইনশিওর করছি আমি নিচ্ছি, এবং কি মঈন ক্লাস নিচ্ছে, সাইদুল স্যার ইংলিশ ক্লাস নিচ্ছে, বাংলা ক্লাস সকিনা এবং কি আমিরুল ভাই নিচ্ছে। আমরাই ইনশাল্লাহ নেব ক্লাসগুলো। চলবে ইনশাল্লাহ ক্লাস চলবে, ক্লাস চলবে, ক্লাস চলবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা একটু বিষয় আছে আপনাদেরকে একটু ইনশিওর করে দিচ্ছি যে কিছু কিছু বিষয় আপনারা আমাকে নক করেছেন, যেটা হচ্ছে যে আপনারা বলেছেন যে স্যার আমাদের যদি 9টা বাজে যদি একটা কোর্স চালু করতে পারতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তা আপনাদের জন্যই মূলত ডিজাইন করা আমাদের ক্লাসগুলো রাত 9টায়।
আমরা একটা ব্যাচ চালু করেছি, একবার নিউ, একবারে নতুন আপনাদের জন্যই শুধু। ঠিক আছে, 9টার ব্যাচে আপনারা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের অথবা বিসিএস এর আমাদের যে এক্সাম কোর্স, এখানে আপনি ভর্তি হতে পারেন। 49তম বিসিএস এর যে এক্সাম ব্যাচে আপনারা ইচ্ছা করলে ভর্তি হতে পারেন। ঠিক আছে, এটা 9টা আমরা আগে আমাদের ছিল না। ঠিক আছে, টিউটোরিয়ালে 9টার কোনো ব্যাচ ছিল না, কিন্তু আমরা নতুন করে চালু করেছি। তো যারা আমাদেরকে এতদিন পর্যন্ত বলেছে, রিকোয়েস্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমরা সেটা শুরু করতে পেরেছি আপনাদের জন্য। এখন দেখেন আপনাদের আসলে কি কি বিষয় এখানে পড়ানো হবে, কোন কোন কোর্সগুলো থাকবে। এখানে থাকবে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, তারপর হচ্ছে ফুল কোর্স। তার মানে হচ্ছে এই যে বিষয়গুলো, এই যে কয়েকটা দেখেন, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের অথবা ফুল কোর্সের, এখানে কি কি পড়ানো হবে? এখানে পড়ানো হবে বাংলা, এখানে পড়ানো হবে ইংলিশ, এখানে পড়ানো হবে জিকে, এখানে পড়ানো হবে ম্যাথমেটিক্স, এখানে হচ্ছে আইসিটি। এই বিষয়গুলো তো সাধারণত চাকরির পরীক্ষায় থাকে। ঠিক আছে, আপনি কিন্তু এই 4টার যে কোনো একটাতে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তো সুবিধাটা কি? আপনি যদি ভর্তি হন তাহলে আপনার সুবিধাটা কি হবে দেখেন। রাত 9টার ব্যাচে আমরা কি কি রাখছি আপনাদের জন্য একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের। আমাদের নতুন কোর্সসমূহ আপনাদেরকে একটু বলে রাখি। কোর্সের নাম হচ্ছে প্রাইমারি 19তম নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড। এই যে ব্যাচগুলোতে আমরা একটা ফি নির্ধারণ করেছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ক্লাসগুলোতে ভর্তি হয়ে কিছু কিছু সুবিধা, যেমন এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি যদি করতে না পারেন, কোথাও চাকরি করেন, অথবা প্রতিটি ক্লাসের এক্সাম কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে, এবং কি ক্লাসটা রেকর্ড থাকবে যেহেতু। তারপরে 4টা বিষয়ে আমরা 1200 টাকা মূল্যের আপনাকে হাইলাইটস বা শিট দিব। 1200 টাকা খরচ হবে আমাদের আপনি ভর্তি হলে। তারপরে আজকে আমি লাইভে একটা ঘোষণা দিব, একটা অফার আছে লাইভে যারা ভর্তি হন আপনাদের জন্য। যারা কোর্সে লাইভ ব্যতীত ভর্তি হবেন তাদের জন্য 3500 টাকা করে, কিন্তু লাইভে যেহেতু আমি আসছি তাইলে আপনাকে 1750 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কিন্তু আমি 1750 টাকা আপনাদের কাছে চাইবো না। যারা এই মুহূর্তে ভর্তি হবেন আমার লাইভ চলাকালীন সময়, আমি অল্প একটু সময় নিব, তারপর আমি আমার পড়াতে ফিরব। ঠিক আছে, তাইলে আপনারা যদি ভর্তি হতে চান 1750 টাকাও দিতে হবে না। ঠিক আছে, আপনারা জাস্ট 1490 টাকা দিবেন। জাস্ট 1490 টাকা এইটা যদি দেন তাহলে আপনি কোন কোন কোর্সে ভর্তি হতে পারছেন? হয় প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্সে জাস্ট 1490 টাকা দিবেন, অথবা 19তম নিবন্ধন প্রিলি এর ফুল কোর্সে ভর্তি হলে তাও 1490 টাকা দিবেন। আচ্ছা 99 টাকা, সরি 1490 টাকা, 90 টাকা, এটা 99 টাকা হবে। ঠিক আছে, তারপরে 10তম 20তম গ্রেড প্রিলি এবং লিখিত, দেখেন প্রিলি তো আমরা পড়াবো, লিখিতটাও কিন্তু একটা ফিতে আপনার হয়ে যাচ্ছে। তো যারা আমাদের সাথে আসলে লাইভে এই মুহূর্তে আপনি ভর্তি হতে চান, কিভাবে আপনি আমাদের সাথে যুক্ত হবেন বা টাকা পাঠাবেন? আপনি টাকা পাঠানোর জন্য দেখেন অফারে ভর্তি হতে আমাদের লাইভ থাকাকালীন সময়ে আপনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01767265758, আমি আবার বলছি 01767265758, এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল আপনি হচ্ছে সেন্ড করবেন। বিকাশ অথবা নগদে আপনি যদি পাঠান, পাঠিয়ে অবশ্যই লিখে দিবেন পেমেন্ট ডান। অবশ্যই পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে, পেমেন্ট ডান করলে লিখলে সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অবশ্যই। তা আমি একটু চেক করছি কারা কারা। আর পেমেন্ট ডান লিখে অবশ্যই আপনি লাস্ট থ্রি ডিজিট এখানে লিখে দিবেন, 3টা। আপনি যে নাম্বার থেকে পাঠাচ্ছেন টাকাটা, সেই নাম্বারের লাস্ট 3 ডিজিট একটু পাঠিয়ে দিবেন। আমি একটু চেক করছি কারা কারা এই মুহূর্তে ভর্তি হচ্ছেন। তাহলে এই মুহূর্তে যদি আপনি ভর্তি হন কত টাকা দিতে হবে আমি আবার রিপিট করছি, জাস্ট 1499। আর লাইভ যদি কেটে যায় তাহলে আপনার কিন্তু এই যে 1750 টাকা, এটা হচ্ছে আমাদের লাইভ চলাকালীন ছিল, কিন্তু এটা 3500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে। ঠিক আছে, আমি কিন্তু লাইভে
দেখা যাচ্ছে যে অফারের উপরে অফার দিয়েছি আমি কিন্তু অফার দিয়েছি। আচ্ছা, আমি একটু চেক করছি যারা আমাদের আমি একটু দেখতে চাচ্ছি যে ইয়েটা একটু দেন, আমি একটু দেখছি আপনাদের বই পাওয়া যাবে তাও স্যার? হ্যাঁ ইনশাল্লাহ বই অবশ্য দেওয়া হবে। ওকে জি, টাকা আসছে আমাদের যাদের নাম্বার থেকে, যে 484 থেকে টাকা এসছে আলহামদুলিল্লাহ। আপনি পেমেন্ট না লিখে দেন প্লিজ। তারপর হচ্ছে 079 থেকে আসছে, তারপর হচ্ছে 880 থেকে আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের 259 থেকে এসেছে টাকা, থ্যাংক ইউ সো মাচ। তারপর 111 লাস্ট নাম্বার 111 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা আমাদেরকে এই মুহূর্তে টাকা পাঠাচ্ছেন অবশ্যই এখানে একটু ডান লিখেন, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই টাকা পাঠাচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে 329 আসছে, তারপর হচ্ছে 202 থেকে আসছে, তারপরে হচ্ছে 590 থেকে আসছে, তারপরে হচ্ছে 393 থেকে আসছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 249 থেকে আসছে, তারপর হচ্ছে 781 থেকে আসছে, তারপরে 332 থেকে আসছে, থ্যাংক ইউ সো মাচ। তাইলে অনেকেই টাকা পাঠাচ্ছেন, ভর্তি হচ্ছেন, কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। মাহফুজ আপনার টাকাটা আমি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত যারা এখনই ভর্তি হতে চান আমাদের কোর্সগুলোতে, আমরাই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আস্থা রাখেন সাইদুল স্যারের যে সাথে যারা যারা ছিল এমনকি যারা ক্লাস করেছেন তারা জানেন যে আমরা যা বলি তা রাখার চেষ্টা করি, যেটা পারি না সেটা বলিও না, ঠিক আছে? আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে আমরা সেটাই আপনার কাছে বলি, তবে এতটুকু আস্থা রাখতে পারেন সর্বোচ্চটা আপনি এখানে পাবেন। তা আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি ভর্তি হলেই এই অফারটাতে আপনি ভর্তি হতে পারছেন দ্রুত। সেটা হচ্ছে 1499 টাকা আপনি হচ্ছে পাঠিয়ে দিবেন কোন নাম্বারে? এই যে নাম্বারটাতে। যদি বলেন যে বিকাশ না আমি হচ্ছে রকেটে পাঠাতে চাই, তাহলে হচ্ছে এই নাম্বারটা দেখেন 01306859293। এটা হচ্ছে রকেট হিসাবে আপনি ইউজ করতে পারেন। আর বিকাশ অথবা নগদ এই নাম্বারে যদি আপনি পাঠান, টাকাটা সেন্ড মানি করেন, তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই নিয়ম পেলে এবং রিটেন একসাথে হবে এ বিষয়ে আপনাদের ফুল রিহার্সেল বা অনুশীলন হবে কিনা। আচ্ছা স্যার আপনাদের তো নতুন নিয়মে পেলি, আচ্ছা নিবেন কোন স্যার? আচ্ছা গণিত বিষয়ে আমাদের স্পেশাল স্যার আছে, বিসিএস ক্যাডার আপনাদের ক্লাস নেবে, এতটুকু বলে রাখলাম। বিসিএস ক্যাডার কিন্তু আপনাদের। আচ্ছা এখন তো আমার বিকাশে টাকা নাই, আচ্ছা না থাকলে কি করা, যখন আপনার বিকাশে টাকা হয় তখন 3500 টাকা দিয়েন, ঠিক আছে? 3500 টাকা দিলে আমরা বাস আপনাকে অ্যাড করে দিব। আর আমি কিন্তু অফারে বলেছি 3500 টাকা এখন দিতে হবে না, 1750 টাকা বলছে লাইভে, আমি সেটাও কেটে দিলাম। তাহলে কত টাকা দিতে হচ্ছে? 1499, ঠিক আছে? 1499 টাকা পরে সেন্ড করবে ইনশাল্লাহ। যারা যারা পরে অবশ্যই সেন্ড করবেন, আপনার জন্য এই সুযোগটা আছে, পরে সেন্ড করে আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা তারপর আর কারা টাকা পাঠিয়েছেন আমি একটু দেখি। আচ্ছা আমাদের টাকা এসেছে হচ্ছে 334 থেকে টাকা এসছে, 290 থেকে টাকা আসছে, তারপর 559 থেকে টাকা আসছে, তারপরে 881 থেকে টাকা আসছে, তারপর টাকা আসছে হচ্ছে 392 এখান থেকে টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে টাকা পাঠাচ্ছেন, অনেকেই ভর্তির বন্যা, ঠিক আছে? তো আপনার কিন্তু একটা বিষয় কিন্তু এখানে লিখতেছেন না কেন বলেন তো? আপনি পেমেন্ট ডান লিখবেন না? পেমেন্ট ডান লিখেন প্লিজ। আপনি ভর্তি হচ্ছেন, তাহলে এখানে তো লুকোচুরি কি আছে বলেন? এখানে লিখে দেন পেমেন্ট ডান, এই পেমেন্ট ডান লিখে দিবেন আপনি, ঠিক আছে? পেমেন্ট ডান লিখলে তাইলে আমাদের সাথে সাথে আমাদের যে টেকনিশিয়ান গ্রুপ আছে তারা কিন্তু আপনার সাথে সাথে অ্যাড করে দিচ্ছে। না হ্যাঁ আমাদের অ্যাড করতে একটু সময় লেগে যাবে। তা আপনি টাকা পাঠিয়েছেন অথচ সাথে সাথে অ্যাড হতে পারছেন না, এটা একটা অস্থিরতা কাজ করবে। আপনি অবশ্যই সেখানে পেমেন্টটা লিখে দেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। কিভাবে যুক্ত হতে পারে? আমি নতুন হিসেবে কিভাবে যুক্ত হতে পারে? আপনাকে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট বিকাশে টাকা পাঠান এই নাম্বারে, 1499 টাকা পাঠালে আপনাকে ফুল সেট, আমরা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সবগুলোর হাইলাইটস আপনাকে পাঠিয়ে দেবে কুরিয়ারে।
ঠিক আছে, কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দিব। আপনি জাস্ট এই নাম্বারটাতে এখন আমাদেরকে টাকা দিবেন 1499 টাকা। 1499 টাকা বিকাশ অথবা নগদ, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আপনি হচ্ছে লিখবেন পেমেন্ট ডান। ঠিক আছে। আর এই ক্লাসগুলোতে সুবিধা কি আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে আপনি ক্লাস যদি না করতে পারেন ইনস্ট্যান্ট বা লাইভ ক্লাস না করতে পারেন আমাদের গ্রুপ থেকে, সেখানে আপনি রেকর্ড ক্লাস থাকবে একবারে, আপনি যতদিন খুশি ততদিন পর্যন্ত দেখবেন। তারপরে প্রতিটা ক্লাসের আমরা পরীক্ষা নিব, প্রতিটা ক্লাসের উপরে, প্রতিটা লেকচারের উপরে আমরা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা নিব, নো টেনশন। তারপরে 4টা বিষয়ে আমরা যে হাইলাইট দিচ্ছি, যে বই দিচ্ছি, সেটা হচ্ছে বর্তমান বাজার মূল্য, এটা 1200 টাকা আছে। ঠিক আছে, 1200 টাকা মূল্যের আপনি কিন্তু ফ্রিতে পাচ্ছেন বলা চলে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শুধু ভর্তি হচ্ছেন, সেখানে কিন্তু এত এলিমেন্টস বা আপনাকে দিচ্ছে না, কিন্তু আমাদের এই সুযোগটা আপনি কিন্তু নিচ্ছেন। সেটা হচ্ছে ভর্তি 1499 টাকা দিয়ে হওয়ার সাথে সাথে আপনাকে 1200 টাকা কিন্তু আমরা আবার বইয়ের মাধ্যমে রিটার্ন করে দিচ্ছি। তাহলে বলেন স্যার গণিত ক্লাস ফ্রি দিলে ভালো হয়। আচ্ছা, অবশ্যই ফ্রি ক্লাস তো কিছু থাকবে, যে সাধারণ জ্ঞান সব ক্লাস কি আসলে ফ্রিতে আপনি বুঝবেন? আপনি পেইড বেসের যে একটা মজা, যারা যারা পেইড বেসে আছে, ঠিক আছে, তাদের সাথে একটু আলোচনা করেন যদি আপনার পরিচিত থাকে। আমি তো যে কোনো জেলাতে যাই, দেখে যে আমাদের পরিচিত অনেক ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত আছে। তো আপনার সাথে দেখা হয়ে যাবে যে সাইদুল স্যারের সাথে কারা কারা বা কে কে ক্লাস করেছো বা কেমন নিচ্ছে, তাহলে বুঝতে পারবেন আমাদের আসলে ক্লাসগুলো কেমন হয়। ইংলিশ ক্লাস হচ্ছে একবার বেসিক থেকে শেখানো হয়, বাংলা ক্লাস, তারপর ম্যাথমেটিক্স আর সাধারণ জ্ঞানটা হচ্ছে আমি নিব ইনশাল্লাহ। নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আচ্ছা, তাহলে অনেকে টাকা পাঠাচ্ছেন। আসলে আমি শুধু লাস্ট ডিজিটটা আমি পড়ি, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনারা লিখছেন না। ওকে, 32320 থেকে টাকা আসছে, 338 থেকে টাকা আসছে, 240 থেকে টাকা আসছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু বলে রাখি, যারা আমাদের অফারে মানে অফার শেষে তবু যাদের আর্থিক সমস্যা আছে, যেহেতু আসলে শিক্ষা তো নেয়ার এটা অধিকার সবার আছে, কিন্তু এই জিনিসটার কারণে আমাদের অনেক মেধাবী, অনেক সম্ভাবনা অকালে ঝরে যায়। তো সেটা মাথায় রেখে আমাদের সাইদুল ভাই আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, বলছে আপনার যদি কারো আর্থিক সমস্যা থাকে, আর্থিক সমস্যার জন্য এই যে অল্প কটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে আপনি ফোন দেন, শুধু বলবেন অথবা মেসেজ দিবেন। ঠিক আছে, যে ফোন দিবেন অবশ্য। এখানে বলা আছে যে আপনাকে কল দিতে হবে, কল দিয়ে হচ্ছে বলবেন যে আমার আসলে আর্থিক সমস্যা আছে, কিন্তু আমার ইচ্ছা আছে আমি আপনাদের সাথে থাকতে। আমি বাংলায় দুর্বল, আমি ইংলিশের দুর্বল, আমি সাধারণ জ্ঞানে দুর্বল, অথবা আমি ম্যাথমেটিক্সে দুর্বল। আমরা কথা দিচ্ছি আপনার সে দুর্বলতা ইনশাল্লাহ আপনি কয়েক মাস আমাদের সাথে থাকার কারণে এটা কেটে যাবে, এবং আপনি মানসিকভাবে খুবই শক্তিশালী থাকবেন যে না, আমি যে কোনো পরীক্ষার জন্য আমি এখন প্রস্তুত। আমি এটাও দেখেছি যারা একটা পরীক্ষায় চান্স পেয়েছে, আরেকটা পরীক্ষা দিয়েছে, দেখে ওটা তো পেয়েছে, চাকরি হয়ে গেছে, তারপরেও শুধু পরীক্ষায় দিচ্ছে। কি ব্যাপার ভাই, এত পরীক্ষা কেন দিচ্ছেন? বলছে ভাই পরীক্ষা দিতে ভালোই লাগে, পরীক্ষা দিচ্ছি আর শুধু চান্স পাচ্ছি। একবার যদি ট্রেন স্টার্ট নেয় দেখবেন শুধু হচ্ছে আর হচ্ছে। ঠিক আছে, এই ব্রেনটাকে স্টার্ট দিতে, ভাগ্যের চাকাটাকে স্টার্ট করতে আপনাকে স্ট্রাগল করতে হয়। স্টার্ট নিয়ে নিলে আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই। আর যুক্ত থেকে হচ্ছে এই নাম্বারগুলোতে কল দিবেন, কলের আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করব আমাদের জায়গা থেকে। 3টি কি একই ভর্তি আছি স্যার? আচ্ছা, বুক তো অনেক অল্প করে দিয়েন। আচ্ছা, অল্প করে দেয়া। আচ্ছা, একজনের প্রশ্ন করেছে যে অল্প দেয়া, ঠিকই তো। আপনাকে কি আমরা কি এক বস্তা দিব? তাহলে আর আপনার আমাদের কাছে কেন আসবেন? এখানে কাটসাট করে যেই বিষয়গুলো ক্যাচি পরীক্ষাতে আসার মতো সেটাই শুধু বইয়ের এবং কি শীটের মধ্যে সংযোজন করা হয়েছে। বইটা আমরা ওইভাবে ডিজাইন করেছি সমসাময়িক। এখন পরীক্ষায় কি কি বিষয় আসবে, ধরেন বর্তমান সময়ের যে রাজনৈতিক বিষয়গুলো, এগুলো থেকে তো কোনো প্রশ্ন আসবে না, অথবা বিগত সরকার থেকে তো কোনো প্রশ্ন আসবে না। তাহলে আপনাকে বুঝতে হবে
কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, এটা যদি না বুঝেন তাহলে ভুল করে বসবেন। ঠিক আছে, এই জন্য বই আপনার এত বড় না পড়ে ছোট বই যদি আপনি পড়েন আর যদি চান্স পেয়ে যান তাহলে মন্দ কিসের। আগে চান্স পান, আগে আপনি চাকরিটা পান, তারপরে আপনি সাহিত্যিক হয়ে যান, অথবা আপনি দার্শনিক হয়ে যান পড়তে পড়তে, অথবা আপনি ধ্যানের জগতে চলে যান, কোনো সমস্যা নেই, আগে চাকরিটা পান। ঠিক আছে, বেকারত্ব একটা অভিশাপের মতো মনে হয়। আচ্ছা স্যার কাল কি অফার দিবেন? আচ্ছা কাল অফার আমি বলছি, আগামীকালের জন্য কোনো কিছু রেখে দিবেন না। আমাদের অফার কাল কি, যদি লাইভ কেটে যায় তাহলে আপনি ওই যে 3500 টাকা দিয়ে ভর্তি হবেন। ঠিক আছে, আর এখন যদি ভর্তি হন, আপনি এখন ভর্তি হলে আপনি 3500 দিতে হচ্ছে না, আবার 1750ও দিতে হচ্ছে না। কত মনে আছে কি না? সেটা হচ্ছে 1499। এই 1499 টাকা আপনি বিকাশে অথবা নগদে এই নাম্বারটাতে পাঠাবেন, জাস্ট এই নাম্বারটাতে 01767265758। এই নাম্বারটাতে যদি আপনি পাঠান তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড দিয়ে দিব। সত্য কি? সত্যটা হচ্ছে আপনি পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে, পেমেন্ট ডান। আচ্ছা, পেমেন্ট ডান লিখবেন আপনি। আর কি বলেছেন স্যার, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড কি 3টি কোর্সের মূল্য কি স্যার 1499? জি, আপনি একটা কোর্সের জন্য, ঠিক আছে, আপনি একটা কোর্সের জন্য এই 1499 টাকা দিবেন। তবে মজার বিষয় কি জানেন, আপনি একটা কোর্সে যদি আপনি ভর্তি হন, ধরেন আপনি 10 থেকে 20তম গ্রেডের এই কোর্সে যদি ভর্তি হন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, এই কোর্সটাতে যারা করে আমি দেখেছি তাদের নিবন্ধনও হয়ে যায়, আবার প্রাইমারি হয়ে যায়। ঠিক আছে, আপনি একটা নেন, কারণ 10 থেকে 20তম গ্রেডের মধ্যেই তো আসলে অন্য অন্য চাকরিগুলো পড়ে, তাই না? বাট বিসিএস না। তো এই কারণে আপনাকে যদি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হন, ঠিক আছে, এখানে আপনি অনেকগুলো ক্লাস পাচ্ছেন, পরীক্ষা পাচ্ছেন এবং শীটও পাচ্ছেন। কত টাকা? 1200 টাকা মূল্যের শীট পাচ্ছেন। এখানে যে যে সাবজেক্টগুলো পড়ানো হবে আমি আবার রিপিট করছি, এখানে বাংলা পড়ানো হবে, এখানে ইংলিশ পড়ানো হবে, এখানে জিকে পড়ানো হবে, আবার এখানে পড়ানো হবে হচ্ছে ম্যাথ, আইসিটি। এই সবগুলো হচ্ছে কি আপনি একটা ফিতে একটা কোর্সের মধ্যে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন, আর এগুলো থেকে আপনার প্রশ্নগুলো হয়। ঠিক আছে, হ্যাঁ মঈন স্যার ক্লাস নেবেন না? হ্যাঁ নিবে ভাই, ক্লাস নেবেন, আমরা আছি, আপনাদের জন্য আছি, ইনশাল্লাহ ক্লাস নেবেন। আচ্ছা, তাহলে যারা যারা আমাদেরকে টাকা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও মানে চিন্তা করছেন যে আসলে ভর্তি হব কি হব না, হব কি হব না, মনে রাখবেন জীবনে কোনো কিছু মানে ঝুলিয়ে রাখবেন না। মানে কি ডিলেমা, মানে করব কি করব না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, হ্যামলেটের যে জনপ্রিয় একটা উক্তি, যে দোদুল্য মনের মধ্যে থাকা, আমি কি আসলে করব, না 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 পরে, এই না 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 পরে, এটা তো শয়তান আপনাকে করায়। ঠিক আছে, আপনি যতক্ষণ না পর্যন্ত ইনভেস্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না। আপনার সাইকোলজি কি বলে? সাইকোলজি বলে হচ্ছে আপনি যখন কোথাও ইনভেস্ট করবেন তখনই আপনার ওটার প্রতি মায়া, ওটার প্রতি একটা দরদ, ওটার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে, আপনার মন চাইবে না, শরীর টায়ার্ড, কিন্তু যখনই মনে হবে যে না আমি না ইনভেস্ট করেছি টাকা, আমাকে আসলে ক্লাসটা করা দরকার, তখনই আপনি আসলে পড়তে পারবেন। ওষুধ মানুষ এমনিই খায় না, ওষুধ খেতে হয় জোর করে। অনেক মানুষ ওষুধ খেতে কি বমি করে দেয়, কারণ ওষুধ স্বাদ লাগে না। সেম অবস্থা পড়াশোনাটাও, সেম অবস্থা আপনার সফলতাটা এমনিই চলে আসে না। যদি সফলতা এমনিতে চলে আসতো মানুষ শুধু ঘুমাতো। যদি মনে করা হতো যে সফলতা শুধু করা নাড়বে, তাহলে মানুষ শুধু ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতো যে আমি তো হয়ে যাব, কপালে তো আছে আমি তো হয়ে যাব। না, চেষ্টা করতে হয়, চেষ্টার মাধ্যমে হচ্ছে আপনার সফলতা চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আমাদেরকে যারা যারা টাকা পাঠিয়েছেন, অনেকে টাকা পাঠাচ্ছেন, আমি একটু পড়ি। আমি একটু দেখছি যে এই যে 2811 থেকে টাকা এসছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে 38 থেকে টাকা এসছে, তারপর হচ্ছে 294 থেকে টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। 151 থেকে 1510 থেকে টাকা আসছে, তারপরে টাকা আসছে আমাদের 453 থেকে টাকা আসছে, আমাদের টাকা আসছে 601 থেকে টাকা আসছে,
থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে 01010 থেকে টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টাকা পেয়েছি যারা যারা ভর্তি হয়েছেন, তার মধ্যে হচ্ছে 064 থেকে টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে লাস্ট নাম্বারটা আমি শুধু বলছি, যারা যারা টাকা পাঠিয়েছে দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা পেয়েছি টাকা 528 থেকে টাকা এসছে। তারপর হচ্ছে 994 থেকে টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে টাকা আসছে অনেক অনেক নাম্বার থেকে টাকা আসছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা পেমেন্ট ডান লিখবেন। এই একটা জায়গায় আপনারা হচ্ছে পেমেন্ট ডান লিখেন না, ঠিক আছে? পেমেন্ট ডান লিখলে খুব ভালো হতো। পেমেন্ট ডান লিখলে এটা হচ্ছে আমাদের একটু সুবিধা হয় আইডেন্টিফাই করতে, আর সাথে সাথে আমরা আপনাকে অ্যাড করে দিচ্ছি। আর আপনি যে পেমেন্ট ডান লিখেছেন, ভর্তি হয়েছেন, এটা দেখে কিন্তু অন্যেও অনুপ্রাণিত হয়, ঠিক আছে? কিন্তু আপনারা এত কৃপণ এবং কি বলে এটাকে ন্যারো মাইন্ডেড বলা চলে, ন্যারো মাইন্ডেড আমি বলবো না, মানে কৃপণে বলবো। সেটা হচ্ছে না, আমি শুধু চাকরি পাবো, আমি এটা কারো কাছে বলবো না, আমি ভর্তি হয়েছে আমি গোপনে গোপনে ক্লাস করব, এরকম মন মানসিকতা, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে? আমরা আপনাকে যারা এখানে পেমেন্টটা লিখেন না, আপনাকেও অ্যাড করব। আমরা বলছিলাম যে লিখলে খুবই ভালো হতো আর কি। আচ্ছা, আমাদের যেটা অফার, এই নাম্বারগুলো আপনাদেরকে অলরেডি দেয়া হয়েছে। তারপরে যাদের আর্থিক সমস্যা তারা একটা মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে? একটা মেসেজ দিয়ে রাখতে পারেন এই নাম্বারটাতে। এটা হোয়াটসঅ্যাপে মেসেজটা দিবেন 01677265758, এই নাম্বারটাতে একটা মেসেজ দেন যে ভাইয়া আমার কিন্তু আর্থিক সমস্যা আছে, এখন কি করবেন, আমি কি ভর্তি হতে পারবো না, আপনাকে আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। তারপরে দেখেন, আমি যদি আগামীকাল যদি এই মেসেজটা পাঠাবেন, দেখেন আমি আগামীকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। জাস্ট এই মেসেজটা লিখবেন আপনি কোন নাম্বারে, এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপের মধ্যে, দেখেন আমার মোবাইল নাম্বারে না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি এই নাম্বারটা পাঠাবেন, এই মেসেজটা পাঠাবেন, তাহলে আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। সেটা হচ্ছে 1499 টাকা, এটা হচ্ছে কি আপনি অফারের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভর্তি হয়েছেন ইনশাল্লাহ, আমাদের পেইড বেসের ক্লাস 9টা থেকে আমরা যে চালু করেছি, যারা আজকে ভর্তি হয়েছেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।